রহমান রাহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেকটা রাত করে হলেও আপনাদের সামনে একটা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমি আলোচনাটা আমার ছাত্র জীবনের একটি ছোট্ট ঘটনা উল্লেখ করে তার মাধ্যমে শুরু করতে চাই। আমি তখন বরিশাল মেডিকেল কলেজের ছাত্র। 90-এর দশকের ঘটনা। বানেরীপাড়া থেকে বরিশাল যাই বাসে। বাসটা গড়িয়ারপাড় নামক স্থানে কিছু সময়ের জন্য থামলো। এই সময় ছোট্ট একটা কিশোর বাচ্চা ওই আমাদের বরিশালের লোকাল পত্রিকা হিসাবে, ট্যাবলয়েড আকারের পত্রিকা হিসাবে একটা পেপার বের হতো তখন অনিয়মিতভাবেই। তো বাচ্চা ছেলেটা ওই দৌড়াচ্ছে আর বলছে, এই খালেদা জিয়া মাহাতে চলেছে, খালেদা জিয়া মাহাতে চলেছে, খালেদা জিয়া মাহাতে চলেছে, এই আকর্ষণীয় খবর, খালেদা জিয়া মাহাতে চলেছে। তো বাসে যারা আসলে সবাই তখন একটু হতবাক হয়েই একটু উৎসুকভাবে ওর কথাগুলো শুনতেছিল। কেউ কেউ একটা মানে মানে হাত বাড়িয়ে পেপারটা কিনতেছিল। আমিও একটা পেপার কিনলাম। তো কারণ তখন আমরা জানি যে খালেদা জিয়া তো আমরা জানি আমাদের মানে প্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মারা গেছেন অনেক আগে। তারপর উনি তো আর পরবর্তীকালে আর দ্বিতীয় স্বামীও বরণ করেন নাই। তো কেমন করে তিনি মাহাতে যান, সব কিছু মিলিয়ে দিলে সবাই বিস্ময়ে হতবাক হয়েই পেপারটা কিনলো অনেকে। আমিও একটা কিনলাম। তো পড়ার পরে দেখি যে এই পেপারে বলা হয়েছে এইভাবে যে আমানুল্লাহ আমান সাহেব বলেছেন যে খালেদা জিয়াকে তিনি মা ডাকবেন। দেখেন, এই কথাকে উপযোগ্য করে পেপার কাটতি করার জন্য ওই পেপারওয়ালা কিভাবে একটা মানে মানে শিরোনাম দিয়া একটা মানুষকে মিসগাইডেড করে, এটাকে সাংবাদিকতার কোন লেভেল বলে আমি জানি না। এটা কি জায়েজ পদ্ধতি কি না জায়েজ পদ্ধতি তাও আমি জানি না, বৈধ পদ্ধতি কি অবৈধ পদ্ধতি তাও আমি জানি না। তো এই রকমের অনেক সময় মানে সংবাদকর্মীরা মানুষকে বিভ্রান্ত করে, তাদের সংবাদের কাটতি বাড়ায়, আর এভাবে তারা ওই জগতে বিচরণ করে। আমি যেই কথাটা এজন্য মানে এই কথাটা যেই কারণে উল্লেখ করলাম আজকে, সে কারণটা হলো এই, আজকের আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি। আজকে ইনফরমেশন টেকনোলজির এই যুগে আমাদের হাতের মুঠোর ভিতরে সমগ্র দুনিয়া। এই যে আমাদের হাতের মোবাইলটা, সমগ্র দুনিয়া আমাদের হাতের মুঠোয়। যুগটাকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ। তো এই সমগ্র দুনিয়াটা হলো একটা গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বটা একটা গ্রামের মতো। আর গ্রামের চাইতেও তো ছোটো, কারণ বড় কোনো গ্রামের এই মাথা থেকে মাথার খবর জানতে তো সময় লাগে। কিন্তু এই সমগ্র বিশ্বটা এখন আমাদের হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়া, এই টিউব, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, টেলিটক, টেলিগ্রাম, কত না কিছু আছে। তো এর মধ্যে ইউটিউব, ফেসবুক এগুলা হলো সাধারণত খবর বা কোনো তথ্য আদান প্রদানের মাধ্যম। ইনস্টাগ্রামও হয়। তো আমরা আজকে যদি আমরা দেখতে পাই আজকালকার যুগে যে ফেসবুকে ঢুকলে, ইউটিউবের পোর্টালের ভিতরে ঢুকলে যে এমন এমন শিরোনাম দিয়ে কিছু ইউটিউব বানানো হয়, ফেসবুকে এমন কিছু শিরোনাম দিয়ে কিছু ফেসবুকের বক্তব্য ছাড়া হয়, যে শিরোনামগুলো দেখলে কোনো মানুষের যদি চোখে পড়ে তাহলে আপনার বাইর হয়ে আসার কোনো সুযোগ নাই, এই চিন্তায় যে না একটু দেখি বিষয়টা কি। তো মানে মনটা কেমন যেন চায়, এমন তাজ্জব এবং চিত্তাকর্ষক একটা অদ্ভুত রকমের একটা শিরোনাম দেবে, যে শিরোনামটা যেন বাস্তবে ঘটার সাপেক্ষে একটু ব্যতিক্রমধর্মী মনে হয়। তখন আপনার আমার মন চায় যে একটু দেখে আসি, ঘুরে আসি যে আসলে ঘটনাটা কী। তো দেখবেন
যখন এই ইউটিউবটা দেখবেন, যখন ফেসবুকের কথাগুলো দেখবেন, তখন দেখতে পাবেন যে বাস্তবতার সাথে ওই শিরোনামের কোনো মিল নাই। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, একসময় আমার ধারণা ছিল এইটা আমাদের দেশীয়, হয়তো মানুষ বিভিন্ন হয় ইউটিউব ব্যবসা করে বা ফেসবুকে তার ওই ভিউ বাড়ানোর জন্য এভাবে করে। কিন্তু শুধু আমাদের দেশীয় না, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন বিষয়াদি নিয়ে একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এমন এমন শিরোনাম দিয়ে এমন এমন হাজার হাজার একই কথাকে বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন ডাইমেনশন দিয়ে এত নিউজ, এত কথা, এত ইউটিউব এতগুলো বাইর হয় যেন আপনার অনেক মানুষ দেখে। ওই যেন চিত্তাকর্ষক এমন একটা শিরোনাম দেবে যেন মানুষ না ঢুকতে পারে না। তো এই যেন এটা এই দুনিয়াব্যাপী যেন যুদ্ধ বিগ্রহ চলতেছে, এ নিয়েও কিন্তু এ জাতীয় ঘটনা ঘটে। এই গাজাবাসী আমাদের প্রাণপ্রিয় ভাই বোনদের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নিধনযজ্ঞ চালানো হয়েছে, একে নিয়েও অনেকে কিন্তু অনেক 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 হয়তো বাস্তবতার সাথে মিল নাই, অথবা এআই দিয়ে বানাইয়া বিভিন্ন রকমের মানে ইউটিউব ছেড়ে অনেকে মানে হীন ব্যবসা করেছে, ঘৃণ্য ব্যবসা করেছে, ঘৃণ্য ব্যবসা করেছে। তো এখান থেকে আমরা অনেক সময় মিসগাইডেড হয়েছি, অনেকটা মানে কষ্ট পেয়েছি যে আসলে এই মর্মান্তিক ইস্যু নিয়েও কি মানুষ মিথ্যাচার করে, তারপরে কি বলবেন আর কি, এই কথার ফুলঝুরি লাগিয়ে তো সেখানে ইউটিউব ব্যবসা বা এই ফেসবুক ব্যবসা করে টাকা কামায় ধান্দা করতে পারে, তাও আমরা দেখেছি। যাই হোক, আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আমরা যারা একটু এই ইউটিউবের সংবাদ গুলা দেখি বা একটু শোনায় অভ্যস্ত, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলের, তারা হয়তো জানবো কিছুদিন আগে আমাদের দেশের কয়েকজন খ্যাতনামা সাংবাদিক আছেন, কেউ তুর্কি মিডিয়া, তুরস্কের ভিত্তিক, কেউ মানে আমেরিকা ভিত্তিক, বিভিন্ন সময় তারা বিভিন্ন খবর আমাদেরকে দিয়ে থাকেন, বিশেষ করে সংবাদকর্মীরা, এমনি ইউটিউব অ্যাক্টিভিস্ট না। এই জন্য মধ্যপ্রাচ্য থেকে কোনো একজন সাংবাদিক তো একটা সংবাদ প্রচার করলেন, আমরা শুনলাম তার আলোচনা যে বাংলাদেশের কোনো একটা অখ্যাত পেপারে নাকি এরকম একটা খবর বের হয়েছে যে তুরস্কের সাথে বাংলাদেশের $600 মিলিয়ন একটা প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে তুরস্কের সাথে। তো এ নিয়ে নাকি বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের ট্রলমূলক কথা আসছে। কেউ বাংলাদেশের কোনো লোক বলছে যে এত টাকা খরচ করে কেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলা দরকার, বিশেষ করে ভারত তো এ নিয়ে বিশাল প্রতিক্রিয়া দেখিয়ে উৎসাহ প্রকাশ করেছে যে বাংলাদেশ কেন এত করতে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ঘটনার সত্যতা কতটুকু তা আমরা জানি না। তো ওই মিডিয়ায় যে আলোচনা করেছে তাতে তারা বুঝিয়েছে যে এগুলো কোনো একটা অখ্যাত পেপারে বাংলাদেশে কি বাইট হয়েছে, তা পেপারটার নাম জানিও না, শুনিও না। এই তো অনেকে মনে করে এগুলো ভারতীয় প্রচারণা, তারা আমাদের বাংলাদেশকে মানে বিতর্কিত করার জন্য, যার বাংলাদেশের নিয়ে উৎকণ্ঠা দেখানোর জন্য তারা এগুলো হয়তো করছে, বিভিন্ন রকমের বিভিন্ন ডাইমেনশন এগুলা হয়তো করে। কিন্তু আমাদের বাংলাদেশি কোনো জাতীয় পেপারে জাতীয় কোনো শিরোনাম হিসাবে বা কোনো পেপার আমার জানার মতো আমি দেখি নাই, আর এ নিয়ে বাংলাদেশে কোনো আলাপ আলোচনাও দেখি নাই। যাই হোক, তো বাংলাদেশে যদি $600 মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি তুরস্কের সাথে হয়ে থাকে, সত্য হোক আর মিথ্যা হোক সেটা কোনো কথা না, কথা হলে যদি হয়ে থাকে তাহলে হলে তাতে দোষের কি? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, তো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গি লালন করা দরকার। আমরা জানি মানব ইতিহাসের শুরুর দিকে যদি আমরা দেখি, মানব ইতিহাসের সেই শুরুর দিক থেকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে একসময় দেখতে পাই মানুষ দুনিয়ায় আসার পর থেকে, তো বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে আমি বলবো না, আমি যেহেতু এখন ধার্মিক মানুষ, আল্লাহকে মানি, আল্লাহর সৃষ্টি কৌশলকে মানি, আল্লাহর সৃষ্টি মানুষ আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, এটা আমি বিশ্বাস করি। সেইভাবেই আমি বলছি, তো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন তিনি একা ছিলেন। তো আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে তিনি দুনিয়াতে আগমন করেছেন সেই জেদ্দার মানে মরুভূমিতে।
তো আমাদের মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন জেদ্দায়, আর আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সিংহল বা বর্তমান শ্রীলঙ্কার, এবং শ্রীলঙ্কার কোনো একটা পাহাড়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্ন নাকি আছে, অনেকে বলে নাকি। যাই হোক, দুইজন পৃথিবীর বেশ দূরবর্তী দুই জায়গায় অবতীর্ণ হয়েছেন, এবং তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 অবশেষে মুজদালেফা নামক জায়গায় যাইয়া তারা মিলিত হয়েছে। আরাফার মাঠে, আরাফার মানে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে আরাফাত থেকে কিছু দূরে গিয়ে মুজদালেফা নামক জায়গা স্থানে যেয়ে তারা প্রথম দাম্পত্য জীবন তারা শুরু করছেন। এই জন্য আমরা যারা হজ করি, আরাফা থেকে মুজদালেফা এসে আমরা একটা রাত্রে ওইখানে যাপন করি। দেখে আমি সেটা বলবো না, ওখানেই তাদের সেই মিলনের স্থান ছিল। মুজদালিফায় তারা রাত্রে যাপন করছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তাদের থেকে আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে বংশ বিস্তারের ধারা মোতাবেক পরবর্তীকালে মানুষ পৃথিবীতে আগমন করেছে। তো এই আগমনের ধারাই মানুষের সংখ্যা যখন বাড়তে থাকলো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলো, তো তখন মানুষের আত্মরক্ষার জন্য কিছু ওয়েপন দরকার হইতো। ওয়েপন দেখেন, প্রথম কিন্তু মানুষ এই ওয়েপনের চিন্তা করছে আত্মরক্ষার জন্য। কারণ মানুষ প্রথম গোত্রে ভাগ হইয়া হয়তো সমষ্টিগতভাবে বিভিন্নভাবে কখনো গুহায় বাস করছে, তখন হয়তো ঘর বাড়ি উঠানোর হয়তো মানে তারা প্রক্রিয়া জানতেন না, অথবা দরকারও ছিল না, হয়তো পর্বতের গুহায় বা এই জাতীয় প্রকৃতির কোনো ব্যবস্থাপনায় তারা থাকছে। কিন্তু আমরা জানি পৃথিবীতে যে এই বিভিন্ন বন্য হিংস্র প্রাণী, এগুলোও তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে বন্য প্রাণী, হিংস্র প্রাণী ইত্যাদি তো আছে। তো মানুষ যখন এইভাবে বসবাস করা শুরু করছে, তখন তো আর এই আমাদের মতো প্রোটেক্টেড ঘর বাড়ি একেবারে সিটকারি দিয়ে খিলকি দিয়ে আটকাই রাখা ঘরের মতো এমনভাবে তারা তো ঘর বাড়ি বানাতে পারেন না, মনে হয়, সম্ভবত না। এটা স্বাভাবিকভাবে প্রকৃতির ব্যবস্থা অনুসারেই তাদের জ্ঞানের অভাবে হোক, না জানার কারণে হোক, অথবা মাল সামানা প্রাপ্তির অভাবের কারণে হোক, তারা প্রকৃতির ব্যবস্থাপনায় তারা হয়তো এগুলা তৈরি করছেন, ওইভাবে জীবনযাপন করছেন। তো তখন কিন্তু এই হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা ওই পাথর কেটে এই অস্ত্র তৈরি করেছে। এই আমরা ভূগোল যারা পড়েছি, আজকের পৌরাণিক ইতিহাস যারা পড়েছি, তারা হয়তো বস্তুবাদী দৃষ্টিকোণের আলোকে তারা হয়তো বলছে, কিন্তু আমরা তবে বলতে পারি আর কি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি। তখন তারা ওই বন্য হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য পাথর কেটে একটা ধারালো অস্ত্রর মতো তারা বানিয়ে রেখেছে। তার থেকে তাদের দিকে তীরে মেরে ওই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে সেই আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করেছে। পরবর্তীকালে মানুষ তো সবসময়ের জন্যই তো আল্লাহর আনুগত্যে জীবনযাপন করে নাই। যতক্ষণ পর্যন্ত তাদের কাছে নবী রাসূল ছিলেন, ততক্ষণ পর্যন্ত তারা আনুগত্যে জীবনযাপন করেছেন। যখনই নবী রাসূল তাদের কাছ থেকে দূরে সরে গেছে, তখনই তারা ইসলাম থেকে, অর্থাৎ নবী রাসূলের শিখিয়ে দেওয়া শান্তির এবং মানবতাবাদী পথ থেকে দূরে সরে গিয়ে তারা দুনিয়ার চাকচিকে পরে, দুনিয়ার মোহে পরে, বৈষয়িক জীবনের তাড়নায় পরে তারা মারামারি, কাটাকাটি, হানহানি করতে মানুষ শিখলো। তখন কিন্তু মানুষের এই বৈষয়িক স্বার্থ নিয়ে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হওয়া শুরু হলো। দ্বন্দ্ব ফাসাদ শুরু হওয়ার পর থেকেই তারা ওই এতদিন যারা যেই অস্ত্র তারা বন্য হিংস্র জন্তু থেকে নিজেদের বাঁচার জন্য ব্যবহার করা শুরু করলো, ওই অস্ত্র দিয়েই তারা হয়তো পরস্পর দুই দলের ভিতরে যুদ্ধ বিগ্রহ করতো। এরকমের তো যুদ্ধ বিগ্রহ হয়তো পটভূমি তৈরি হয়। এইভাবে আস্তে আস্তে যুদ্ধ বিগ্রহ হতে 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 মানুষ একসময় ওই ধারালো পাথর ইত্যাদি দিয়ে তারা যেন ওই ঘষে শান দিয়ে যেই অস্ত্র বানাতো, তখন তারা ওই দিয়ে যুদ্ধ বিগ্রহ করতো, মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে করতো। পরবর্তীকালে যখন সময়ের পরিবর্তনের সাথে প্রয়োজনের তাগিদে লোহার ব্যবহার শিখলো, তখন মানুষের রামদা, লেজা, সুরকি এগুলা বানাতে শুরু করলো। দুই গ্রুপে দূরে বসে হয়তো রামদা দিয়ে, বড় দা ইত্যাদি দিয়ে, এই জাতীয় বা লেজা, সুরকি যাকে পরবর্তীকালে যারা দেখছে, ওইগুলো দিয়ে তারা যুদ্ধ করেছে। তো এক এক জায়গায় এক এক রকমের হয়েছে। তো যতদিন অতিক্রম করেছে, ততদিন মানুষ নূতন প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। তো এক সময় দেখা গেল যে এই রামদা, লেজা, সুরকি এগুলার স্থলে
বন্দুক বন্দুক এর মতো ব্যবহার, যন্ত্রের ব্যবহার দিয়ে মানুষ যুদ্ধ বিগ্রহ। তো এখন আগে ছিল গোত্রে গোত্রে যুদ্ধ, আস্তে 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 মানুষের পরিধি বৃদ্ধি পেয়েছে, মানুষ সমাজ জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে উপনীত হয়েছে, রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধ হয়েছে। তখন দেখা গেল কি যেন এই বন্দুকের আবিষ্কার হয়েছে। একসময় আমরা শুনেছি 303 বন্দুক, বেশ ভালো উন্নত মানের বন্দুক। তো এখন এই বন্দুকের চাইতেও বড় উন্নত মানের বন্দুক হয়েছে। তারপরে তারপরে আস্তে আস্তে বোমা তৈরি হয়েছে, ফাইটার বিমান তৈরি হয়েছে, ইত্যাদি 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 ইত্যাদি। তো এগুলা কিন্তু যুগের সাথে 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 পরিবর্তিত পরিবেশে এগুলা মানুষের প্রয়োজনের তাগিদেই গ্রহণ করতে হয়েছে। এই যুদ্ধাস্ত্র কিন্তু শুধুমাত্র যুদ্ধ মানুষকে আক্রমণ করার জন্যই যে গ্রহণ করে এমনটা না। আসলে যদি একটা মানুষের প্রবণতাই হলো একটা 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 কী বলবেন আর কি, অপরাধ অপরাধ অপরাধকরণ প্রবণতা। মানুষ খেলা সৃষ্টি করেছে কয়টা রিপু দিয়ে, আমরা যা বলি লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই জাতীয় 6টা রিপু আছে। এই জাতীয় দুর্বলতা দিয়ে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের বৈষয়িক লোভ আছে, মানুষের মানে বৈষয়িক প্রাপ্তির লোভ আছে, আর অর্থাৎ শুধু স্বার্থ, মানুষ স্বার্থে দুর্বল। এই স্বার্থ এক একজনের এক এক ইঙ্গিত। কেউ অর্থে লিপ্সা থাকে, কেউ ধন সম্পদে লিপ্সা থাকে, কেউ মানে জমি দখলের লিপ্সা থাকে। আবার যারা রাজা বাসা তাদের আবার এক রাজার আর এক রাজার মানে রাজ্য দখল করার প্রবণতা থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এইভাবে কিন্তু মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ থাকে। আর এই যুদ্ধ বিগ্রহ ফেস করার জন্যই কিন্তু মানুষ এই জাতীয় অস্ত্র, ঢাল, তলোয়ার তৈরি, বন্দুক, তারপরে মানে বিমান হামলার জন্য বোমা, এইগুলা শেল, এগুলা তৈরি করে এবং ব্যবহার করে। তো এখন দেখেন এই গ্লোবালাইজেশন এই যুগে, এই আধুনিক যুগে এখন আগে যেন আমরা দেখছি যে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের যুদ্ধ হলে ওই এরোপ্লেনে গিয়ে তারা দাঁড়িয়ে বোম্বিং করছে। এটা এখনও প্রচলিত আছে না এমনটা না। তখন যেন সেই পুরানো ধাঁচের বিমান ছিল, সেই বিমানের চেয়ে এখন অত্যাধুনিক বিমান তৈরি হয়েছে। তো এখন এই বিমানের সাথে সাথে এমন কিছু তৈরি হয়েছে অস্ত্র যে আর বিমানের নিয়ে গিয়ে ওই যেই দেশের উপর ফেলতে হবে সেই দেশের আকাশসীমায় গিয়ে এখন আর বোমা ফেলার অনেক সময় প্রয়োজন হয় না। যেই দেশে বইয়া আক্রমণ করবে, এই দেশে বইসা 500-1000 কিলোমিটার দূরের দেশে আক্রমণ করবে, তা কিন্তু ওই সেই নিজ দেশে বইয়াই পারে। আমরা শুনছি সেগুলো হলো মিসাইল, ক্ষেপণাস্ত্র, মিসাইল আক্রমণ, মিসাইল দ্বারা, ড্রোন দ্বারা এখন যুদ্ধ বিগ্রহ হয়। আমি যে কথাটা বলবো, আমাদের দেশ আজ থেকে 54 বছর আগে স্বাধীন হয়েছে। তখন দুনিয়াতে এই জাতীয় প্রযুক্তি ছিল না। কিন্তু তখন ওই কি সেই রাশিয়ার MiG-16 নাকি এই জাতীয় নিম্নমানের কিছু বিমান, আমেরিকার হয়তো পরিত্যক্ত কিছু বিমান, এই সবগুলো নিয়ে হয়তো আমাদের বিমান বাহিনী তৈরি হয়েছে। আর ওই চীনের ওই 303 বন্দুক, তাছাড়া ইত্যাদি ইত্যাদি, এই হয়তো কোনো দেশের হয়তো পরিত্যক্ত কোনো ট্যাঙ্ক, এই পুরান কোনো ট্যাঙ্ক, এইগুলো আন্যেই হয়তো আমাদের দেশের সামরিক বাহিনীর অস্ত্রাগারে আনা হয়েছে। পরবর্তীকালে কিন্তু আমরা হয়তো আস্তে 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 কিছু সমৃদ্ধশালী মানে রূপ লাভ করতে হয়েছে আর কি। বিভিন্ন সময় অস্ত্রাগারে আমার সামরিক মানে বাহিনীকে সমৃদ্ধশালী করার জন্য করতে হয়েছে, বিভিন্ন সময় করে। কিন্তু এখন আমার কথা হলো এই, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ কিন্তু দুনিয়ার অন্যান্য দেশের সাথেই তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করতে হবে। আমি একটা কথা বলছি যে দুনিয়ার অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে অন্যান্য জিনিসের সাথে যুদ্ধাস্ত্র তৈরি করার দরকার হবে কারোর সাথে যুদ্ধ করার জন্য না। আমরা কারোর সাথে যুদ্ধ করব, কোনো দেশকে আক্রমণ করব, কেউকে আক্রমণ করব, বিষয়টা এর জন্য না। আমার দেশের উপরে কেউ তো আক্রমণ করতে পারে। আমার দেশের উপরে যদি কেউ মিসাইল দিয়ে আক্রমণ করে, তাহলে আমাকে সেটা প্রতিহত করার মতো আমার সামর্থ্য থাকতে হবে নাকি? আমাকে যদি কেউ একটা শট দেয়, তাহলে কি তাকে অন্তত হাতটা ধরে শটটা প্রতিহত করার মতো তো আমার অন্তত হিম্মত আমার অর্জন করা দরকার। আমি কথাটা হয়তো বুঝছি কিনা জানি না। কোনো মানে খারাপ লোক, কোনো দুষ্কৃতিকারী লোক, কোনো মানে অত্যাচারী লোক যদি আমাকে একটা চর দিতে চায়, অন্যায়ভাবে যদি আমাকে মারতে চায়, তার হাতটা বাড়ায়, তাহলে তাকে আমি প্রতিহত করার জন্য বা তার হাতটাকে মানে বারণ করার জন্য তো আমার হিম্মত, আমার শক্তি তো অর্জন করা দরকার। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, কিন্তু
সে সে যদি বা কেউ যদি আমাদের সাথে মারণাস্ত্র নিয়ে আধুনিক সমরাস্ত্র নিয়ে যুদ্ধ আক্রমণ করে, তাহলে কি আমরা আমাদেরকে আত্মরক্ষার জন্য সে আক্রমণটা প্রতিহত করার মতো ন্যূনতম আমরা যোগ্যতা কি আমরা অর্জন করব না? তাই যদি হয়, তাহলে আমার কথা হলো এই অত্যাধুনিক এই যুগে, মারণাস্ত্রের অত্যাধুনিক এই যুগে, যেখানে ড্রোন দিয়ে যুদ্ধ বিগ্রহ হয়, যেখানে মিসাইল দিয়ে যুদ্ধ বিগ্রহ হয়, সেখানে আমরা যদি 303 বন্দুক, এই কার পরিত্যক্ত বা পুরান ট্যাঙ্ক, অথবা সেই কার পরিত্যক্ত বা পুরান বিমান, যা অথবা এই প্রক্রিয়া কি আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো, আত্মরক্ষা করতে পারবো? তো মোটেই না। তাহলে আমার কথা হলো এই দুনিয়ার অপর দেশের মতো আমাদের দেশকেও সার্বিকভাবে সার্বিকভাবে সমৃদ্ধশালী করতে হবে। আমাদের জীবনমানের সমৃদ্ধশালী রূপ অর্জন করতে হবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সমৃদ্ধশালী করতে হবে, আমাদের মানে সামাজিক রাজনৈতিক অবস্থার সমৃদ্ধশালী রূপ সাধন করতে হবে। সাথে সাথে আমাদের এই যে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের দেশের মানে যাতে করে উপরে কেউ বাঁকা চোখে না তাকাতে পারে, আমাদের দেশের উপরে আক্রমণ না করতে পারে হীনমন নিয়ে। তো সেজন্য আমাদেরও কিন্তু সেই অপর দেশের মতো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। তা আমার কথা হয়েছে এই তুরস্কের সাথে যদি $600 মিলিয়ন যদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, আর তুরস্ক যদি আমাদের দেশে যদি ড্রোন বানানোর শিল্প কারখানা তৈরি করে, আমাদের দেশে মিসাইল বানানোর কারখানা তৈরি করে, অথবা তুরস্ক থেকে যদি আমরা মিসাইল যদি আমাদের সামরিক বাহিনীতে জন্য আনা হয়, তুরস্ক থেকে তাদের তৈরি ড্রোন যদি আমাদের সামরিক বাহিনীর জন্য আনা হয়, তাতে অসুবিধার কি আছে? তাতে আমাদের গাত্রদাহের কি আছে? আমাদের দেশীয় কিছু তথাকথিত বাম গোষ্ঠী যারা আছেন, ওনারা এদেশে বৃষ্টি হলে আমাদের ওই দেশে বৃষ্টি হলে এদেশে ছাতা ফুটান। আমাদের এইসব কুখ্যাত বদমাইশরা ওই তথাকথিত ওই আদিবাসী উপজাতি ইত্যাদি বিভিন্ন ন্যারেটিভ দিয়া আজকের আমার রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম এলাকায় যেন বিভিন্ন রকমের সমস্যা জিয়ে রাখছে একটা দেশ, সেই ঘটনাগুলোকে উস্কানি দেওয়ার মতো অনেক সময় কাজ করে। সেখানে তারা বিচ্ছিন্নবাদীরা আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তারা যুদ্ধের আন্দোলন করে, সেখানে সমস্যা সৃষ্টি করে, সেখানে আমাদের সামরিক বাহিনী কোনো ভূমিকা নিলে এই জাত গেলরে কুল গেলরে জাত গেলের মান গেলে এই নিয়ে এখানে ভাইয়া নাচানাচি শুরু করে। তো এরা কী চায় আমরা জানি না। তা আমার কথা হলো এই, যদি তুরস্কের সাথে 600 মিলিয়ন, এরা হয়েছে কোথায় কী হয়েছে জানি না, এরা ইউটিউবের মাধ্যমে শোনা, তারাও হয়তো পরস্পরবিরোধী বক্তব্য তাদের কাছে শোনা গেছে। তা আমার কথা হলো যে এই তুরস্কের সাথে যদি $600 মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি হয়ে থাকে, এবং চুক্তি বলে যদি বাংলাদেশ যদি তুরস্ক থেকে ড্রোন কেনে, মিসাইল কেনে, অথবা বাংলাদেশেই যে তুরস্ক যদি মিসাইলের আনানোর শিল্প প্রতিষ্ঠান, ড্রোন বানানোর শিল্প কারখানা গড়ে তোলে, তাহলে দোষের কি আছে? আমরা তো বলছি যে আমরা কাউকে আক্রমণ করার জন্য না, কারোর সাথে যুদ্ধ বাঁধানোর জন্য না। যদি কোনো লোক আমাকে, কোনো দুশ্চরিত্রের লোক, কোনো দুষ্কৃতী যদি আমাদের দেশে আক্রমণ করতে চায়, তাহলে আমাদের নিজেদেরকে আত্মরক্ষার জন্য এগুলো দরকার আছে। তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসুন, আসলে আমরা বরাবরের জন্য একটা পশ্চাৎপদ জাতি। আজকে 54 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরের স্বাধীন দেশের সাপেক্ষে যতটুকু আগানো দরকার ছিল বিভিন্ন দিক ক্ষেত্রে, আজকে নিজের সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান, সব কিছু সকল ডাইমেনশনে যেইভাবে আমাদের উন্নতি অগ্রগতি সাধন করার দরকার ছিল, কিন্তু আমরা তার ফাওয়াংশ করি নাই। কারণ চিন্তা চেতনা আমরা একটা পশ্চাৎপদ একটা মানে ভীষণহীন একটা জাতি। এদেশের রাজনৈতিক নেতা নেত্রীদের দেখবেন, তারা নিজেদের আখের গুছানোর জন্য যতটা ধান্দাবাজি করে, নিজেদের দেশ এবং জাতির জন্য তারা কিন্তু ততটা চিন্তা করে না। নিজেদের সরকারে গেলেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য যত ধান্দাবাজি করে, চিন্তা করে, জনগণের জীবনমান উন্নয়নের জন্য ততটা চেষ্টা করে না। আমরা দেশের কুখ্যাত রাজনীতিবিদদের মুখে আমরা শুনতে পাই যে আমরা দলের জন্য জীবনকে বিলাই দিছি, দলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছি এই 17 বছরটা। সব আমলে যারা ক্ষমতার বাইরে থাকে, যতদিন থাকে ক্ষমতার বাইরে, ততদিন ব্যাপী তারা এইভাবে করে দেন, দলের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি, দলের জন্য জীবন শিক্ষিক করে দিয়েছি, জনগণকে দলের জন্য জীবনপাত করেছি, মুন্ডপাত করেছি। এখন দল ক্ষমতায় আসছে, এখন আমরা দুই হাতে খাবো। আরে বাবা,
দলের জন্য আপনি করেছেন, দল যদি আপনার জন্য কিছু করে, দলের বাপের বাড়ির দেয় না, দলের কোনো নিজস্ব ব্যবস্থাপনা, তাহলে সেটা ভিন্ন দূরের কথা। কিন্তু দলের জন্য আপনি করেছেন জীবনপাতের জন্য, আপনার দল ক্ষমতা আছে, জন্য দলের শক্তি ব্যবহার করে জনগণকে উদ্ধার করে, জনগণকে শোষণ করে, জনগণের চাঁদাবাজি করে, জনগণের জীবনযাত্রাকে ব্যাহত করে, আপনার বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড ইত্যাদি দখল করে, তার বাজার সিন্ডিকেট করে, জনগণের জীবনকে অতিষ্ঠ করে আপনারা কেন তাহলে আপনারা খাবেন? আপনার দলের জন্য করছেন, জনগণ এজন্য তো আর আপনার এজন্য আপনার জন্য পারিশ্রমিক দেবে না, তার জন্য তো জনগণ তো আপনার জন্য কিছু একটা করবে না। তাই আপনার দলকে ক্ষমতায় যখনই জনগণ পাঠায়, তখন দলের ক্ষমতাকে ব্যবহার করে জনগণকে আপনি শোষণ করে আপনি টাকা দুই হাতে কামাইবার চান। এটা কেন? দেশের কথা চিন্তা না করে, জনগণের কথা চিন্তা না করে আপনি ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য, ব্যক্তি আঙ্গুল ফুলে কলা গাছানোর জন্য দুই হাতে খাওয়া শুরু করেন। তো যাই হোক, আমার কথা হলো এই, আমি কথাটা হয়তো অন্য প্রসঙ্গে বলে ফেলেছি। এরা আমাদের দেশের রাজনীতিকদের চরিত্র, যেন তারা রাজনীতি করে নিজের জন্য, অথচ মুখে বলে ব্যক্তি চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ বলো। আসলে এই কথাগুলো তাদেরগুলো একেবারে ভণ্ডামির কথা। তারা ক্ষমতায় গেলে তারা না চিন্তা করে দেশের জন্য, না চিন্তা করে জাতির জন্য। আর ওই দলের কথাও, দলের চাইতেও তো দলকে বিতর্কিত করে, দলকে রসাতলে দিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করে। তা আমি যেটা কথাটা বলতেছিলাম, 54 বছর হয়েছে আমাদের দেশ। এই 54 বছরের সাপেক্ষে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে যতটুকু আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আগানো দরকার ছিল, তার ফাওয়া অংশ আগাইতে পারে না। তো আমি যেই কথাটা নিয়ে শুরু করেছিলাম সেই কথা শেষ করব। তো আজকের এই গ্লোবালাইজেশনের যুগে, আজকের এই অত্যাধুনিক এই জীবনযাত্রার দিকে, জীবনের সকল ক্ষেত্রে এই দুনিয়ার অন্যান্য অপরাপর দেশ যেমন আগিয়ে গিয়েছে, সেই প্রতিরক্ষা খাতের ক্ষেত্রেও তাদের হয়তো সেইভাবে উন্নতি অগ্রগতি সাধন করার দরকার। কারণ টিকে থাকতে হবে, দুনিয়া প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হবে। এরাও টিকে রাখতে, আমরা কারো কোনো দেশকে আক্রমণ করব না, আমরা কারো উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো না। কিন্তু কেউ যদি আমাদের দেশকে আক্রমণ করে, তাহলে সেই যেই জাতীয় অস্ত্র নিয়ে আক্রমণ করবে, সেকে প্রতিহত করার জন্য আমাদের তো ন্যূনতম ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। এই জন্য আমার কথা হলো এই, ভুল হোক, মিথ্যা হোক, আর যদি কারো ন্যারেটিভ হোক, আমার দেশকে অস্থির করার জন্য হোক, আমার কথা হলো যদি $600 মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় তুরস্কের সাথে, আমি সেটাকে সালাম জানাই, ওয়েলকাম জানাই। কারণ এটা আমাদের দরকার আছে। যুগের সাথে সাথে আমার দেশকে অপরাপর দিকের মতো এই প্রতিরক্ষার ক্ষেত্রেও সমৃদ্ধশীল করা দরকার অবশ্যই আছে। এবং কেউ যদি বলে থাকে, সে বলাটা যেন সার্থক হয়। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সামরিক বাহিনী এই বিষয়টা জন্য চিন্তা করলেই বরং আমরা ধন্য হই, তাদেরকে আমরা স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এই বলে আমি আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।